নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। সামনেই লোকসভা নির্বাচন, বছর প্রায় শেষ হতে চলল, আর এই বছরের শেষেই লোকসভা নির্বাচনে জোটের যে অঙ্ক, সেই অঙ্কটা বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে এরকম একটা আভাস কিংবা ইঙ্গিত পাওয়া গিয়েছিল গত বৈঠক থেকে। কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকে দিল্লিতে তিনি জানিয়ে দিয়েছিলেন, মানে বলে দিয়েছিলেন এরকমটাই, যে এই বছরের 31শে ডিসেম্বরের মধ্যেই যাতে জোটের যে আসন রফার বিষয়টা, সেই আসন রফার বিষয়টা রাজ্যে রাজ্যে পরিষ্কার যেন হয়ে যায়। কিন্তু সেই পরিষ্কার তো এখনো পর্যন্ত হলোই না, অবশ্য আলোচনা চলছে। ইতিমধ্যেই বাংলার কংগ্রেস নেতাদের দিল্লিতে ডাকা হয়েছিল এবং সেখানে আলোচনা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, হাইকমান্ডের সঙ্গে। এবং তারপর এই যে আসন রফার বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা ইত্যাদি চলছে। এদিকে মহারাষ্ট্রে যেরকমটা দেখা গেল, তাতে উদ্ধব ঠাকরের দল, প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, তার দল অর্থাৎ ইউবিটি, তারা চেয়েছিলেন কংগ্রেসের কাছ থেকে 23টি আসন, 48 আসন বিশিষ্ট মহারাষ্ট্রে 23টি আসন চেয়েছিলেন তারা লড়ার জন্য। কিন্তু সরাসরি সেই দাবি নাকি খারিজ করে দেওয়া হয়েছে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। কারণ উদ্ধব ঠাকরের দলের শক্তি বেশ কিছুটা কমে গিয়েছে। সকলেই জানেন যে 12 জন সাংসদ নিয়ে চলে গিয়েছেন একনাথ শিন্ডে। সুতরাং তাদের হাতে বেশ খানিকটা এই মুহূর্তে দুর্বল তারা। কারণ 18টাতে জিতেছিলেন 2019-এ, কংগ্রেসের সঙ্গেই লড়েছিলেন তারা, উদ্ধব ঠাকরের শিবসেনা, সেই সময় শিবসেনা ছিল। আর তারা 18টিতে জিতেও ছিলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে 12 জন সাংসদ হাতছাড়া হয়ে গেলে এখন তো হাতে রয়েছে মাত্র 6 জন। সুতরাং তারা হীনবল হয়েছেন। অতএব শক্তিশালী কংগ্রেস মহারাষ্ট্রে খুব একটা পাত্তা দিতে চায়নি উদ্ধব ঠাকরের এই অনৈতিক আবদারকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই অনৈতিকটাকে কোট আন কোট করলাম আর কি। কিন্তু মুশকিল হচ্ছে এরকমটাই যে এই মুহূর্তে বিভিন্ন রাজ্য তো আছেই, সেই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ আছে, যে রাজ্যগুলোতে কংগ্রেস ততটা শক্তিধর নয়, সেক্ষেত্রে অন্য দল অনেকটাই বেশি শক্তিধর। যেমন দিল্লি, যেমন পাঞ্জাব, যে সমস্ত জায়গায় অন্য রাজনৈতিক দল সেখানে রয়েছে ক্ষমতায়, যারা এই মুহূর্তে সেই রাজ্যের ক্ষমতাসীন দল। তো সেই ক্ষমতাসীন দলের আবদার তো তাদের মানতেই হবে নাকি। গতকাল একটি মন্তব্য সামনে এসেছিল আবু হাসেম খান চৌধুরী। তিনি বলেছিলেন এরকমটাই যে কাগজে টাগজে যেরকম দেখছেন যে 2টি আসন তৃণমূল কংগ্রেসকে দেবে লড়ার জন্য এ রাজ্যে। কিন্তু 42 আসনের মধ্যে মাত্র 2টি আসন নিয়ে কি ক্ষান্ত থাকবে কংগ্রেস? এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিংবা কংগ্রেসের তরফ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। তারা বলেছেন এরকম কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তো সেই জায়গা থেকে মানে আমি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর কথা বলছি এবং তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের কথা বলছি। গতকালই সংবাদপত্রে প্রকাশিত যে তারা বলেছেন যে তারা এই বিষয়ে তেমন কিছু জানেন না, এখনো এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা। কিন্তু তাহলে ডালুবাবু অর্থাৎ আবু হাসেম খান চৌধুরী কেন বললেন এই কথা? এই বিষয়টা নিয়ে জল্পনা চলছে। আর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে। আজকে উত্তর 24 পরগনার একটি কর্মী সভা হয়েছে এবং সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এরকমটাই বলেছেন যে সারা দেশে ইন্ডিয়া থাকবে, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। এই বিষয়টি নিয়েও ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। আমি শোনাবো তৃণমূল সুপ্রিমো ঠিক কি বলেছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তার কর্মীদের উদ্দেশ্যে, সেটা শোনাবো অবশ্যই। এবং সেই সঙ্গে সঙ্গে তিনি বিষোদ্গারও করেছেন ভারতীয় জনতা পার্টির অর্থাৎ কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দলটির দিকেও, যেমনটা তিনি করে থাকেন। সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র বিজেপি নয়, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং বামেদের বিরুদ্ধেও তাকে বক্তব্য রাখতে, মন্তব্য করতে শোনা গিয়েছে আজকের এই কর্মী সভায়। সুতরাং তাহলে কি বছর শেষে জোটের জট আরো জটিল হচ্ছে, অঙ্কটা কি বেশ কঠিন হচ্ছে, সেটা আজকের আমাদের আলোচনায় আসবো। আর অবশ্যই সেই সঙ্গে থাকবে আরও একটি বিষয়, সেই বিষয় পরে আসবো। কিন্তু জোটের জট নিয়ে সত্যি সত্যি জিজ্ঞাসা চিহ্ন থাকছে একটা অবশ্যই। সেই জোটের জট সত্যি সত্যিই থাকছে কিনা এই বছরের শেষে, সেটাই আমাদের আলোচনার প্রথম বিষয়। আমাদের সঙ্গে আলোচনায় যারা যোগ দিচ্ছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন 3 রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, স্বাগত জানাই আপনাকে।
আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির মুখপাত্র আলী হোসেন। জনাব আলী হোসেন, স্বাগত জানাই আপনাকে। আমি অবশ্যই সকলের কাছে যাব আনইন্টারাপ্টেড বক্তব্য নিতে, বক্তব্য শুনতে, কিন্তু তার আগে একটু দর্শকদের এবং আমাদের প্যানেলিস্টদেরও একটুখানি শুনিয়ে নেব মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই কর্মী সভায় কি বলেছেন, তার যে বক্তৃতা, তার সামান্য একটু অংশ শুনিয়ে নেব। আর সবাইকে দেখলেই বলছে চোর চোর, সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা, মাদার অফ থিপস আর সাউথস মোস্ট, এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না। আরে তুই আজ আছিস, কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন, বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায়, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে, আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায়, তখন তাকে চোর বলতে পারিস। আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায়, তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে 150 জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে। কোনোদিন হয়েছে ভারতবর্ষের বুকে? কোনোদিন হয়নি ভারতবর্ষের বুকে 146 জন সাংসদের সাসপেন্ড। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন যে সারা দেশে ইন্ডিয়া থাকবে, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে, এইটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করে দিয়েছেন। এর মধ্যে দুটো বিষয় আছে। সেটা হচ্ছে, কেউ কেউ বলছেন এরকমটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন যে সারা দেশে বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া যেমন লড়াই করছে তেমনই করবে, কিন্তু বাংলায় তৃণমূল কংগ্রেস একার শক্তিতেই বিজেপির বিরুদ্ধে লড়বে, অর্থাৎ কারোর সঙ্গে জোট বেঁধে নয়। কিন্তু কারোর সঙ্গে জোট বাঁধবো না, একথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি। অনেকে এরকমটা বলছেন যে জোট বা আসন সমঝোতার আগে তৃণমূল কংগ্রেস বড় শরিক কংগ্রেসের উপর খানিকটা চাপ তৈরি করতে চাইছে, যাতে বোঝাতে চাইছেন তিনি, আগেও বলেছিলেন, যে রাজ্যে যে দলের শক্তি বেশি তারাই চালিকা শক্তি হবে জোটের, সেই রাজ্যের নিরিখে কোনটা, এটাই হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আর এই জট বা জোটের যে জটিল অবস্থার কথা অনেকেই সামনে তুলে আনছেন, সেটা ভারতীয় জনতা পার্টির কাছে কতটা অ্যাডভান্টেজ হতে পারে। আমি শুরু করব আলোচনা নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। নীলাদ্রি। শান্তম, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে দিলেন যে পশ্চিমবাংলায় কোনো আইএনডিআইএ জোট নেই, বা ইন্ডিয়া জোট নেই, বা ইন্ডি জোট নেই, যে নামেই ডাকুন না কেন, জোটটা নেই। এটা খুব স্পষ্ট করে দিয়েছেন। এর দুটো অর্থ হতে পারে। এক নম্বর হচ্ছে, পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে একটি ব্যতিক্রমী রাজ্য, তাই সারা ভারতে যেটা হয় সেটা পশ্চিমবঙ্গে হয় না। আর দ্বিতীয় কারণ হতে পারে, পশ্চিমবঙ্গটাকে তিনি ভারতের মধ্যে মনে করেন না, তিনি মনে করেন পশ্চিমবঙ্গ হয়তো একটা ভারতবর্ষের বাইরের একটা দেশ, তো সেই জন্য সেখানে আইএনডিআই জোট হবে না। আইএনডিএ জোটের যদি পতন হয়, যদি না চলে, তার দায় কিন্তু ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে, ঠিক যেমন নিতে হবে ডিএমকে কে। ডিএমকে নেতারা যেভাবে উত্তরপ্রদেশ, বিহারের মানুষদের বিরুদ্ধে কার্যত বর্ণবিদ্বেষী মন্তব্য করে চলেছেন,
তার প্রতিফলন আমরা দেখেছি 3টে রাজ্যের নির্বাচনে। কংগ্রেস যে খড়কুটোর মতো উড়ে গেল, একটা বড় কারণ হচ্ছে সনাতন ধর্মের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য ডিএমকে নেতাদের এবং হিন্দি বলয়ের মানুষদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য ডিএমকে নেতাদের। এই তৃণমূল আর ডিএমকে কার্যত যেন দায়িত্ব নিয়েছে ইন্ডিয়া জোটটাকে অসফল করার। তাদের কি এজেন্ডা তারাই বলতে পারবেন, কিন্তু আমার কোথাও যেন মনে হচ্ছে তারা কার হয়ে লড়াই করছেন সেটা বোঝা যাচ্ছে না। আমার তো মনে হয় বর্তমান রাজনীতিতে অনেকেই বিজেপি মনে করতে পারে যে তৃণমূল এবং ডিএমকে তাদের সবচেয়ে বড় বন্ধু, কারণ তৃণমূল এবং ডিএমকে যা করছে তাতে তাদের জয় আরো সুনিশ্চিত হচ্ছে। জয় তো নিশ্চিত, আরো সুনিশ্চিত হচ্ছে। এবং আরেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি আবার ওই বালুর সমর্থনে বললেন, তো খুব ভালো কথা। বালুর সমর্থনে বললেন এবং বালুকে নাকি ছাড়ছে না কারণ বালু ইলেকশনকে প্রভাবিত করে দিতে পারে। আমি তো জানতাম 294টা কেন্দ্রে একজনই ইলেকশনকে প্রভাবিত করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন জানা গেল তার সাথে বালুও রয়েছেন, অর্থাৎ মমতা এবং বালু এই দুজন ইলেকশনকে প্রভাবিত করতে পারেন। তো যাই হোক, তো সেইটাই যদি যুক্তি হয় তাহলে তো সবচেয়ে আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত, যদি ইলেকশনকে প্রভাবিত করার ক্ষমতার ভিত্তিতে হয়, তার যুক্তি অনুযায়ী বলছি। আর দ্বিতীয় কথা, বালু বেল পাচ্ছেন না আদালতের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখে তিনি কিন্তু বিজেপিকে শুধু আক্রমণ করলেন না, ভারতের শাসন ব্যবস্থাকে আক্রমণ করলেন। আর সেখানেই ফিরে আসে সেই বক্তব্য যে সারা দেশে ইন্ডিয়া থাকবে আর ভারত পশ্চিমবঙ্গে থাকবে না, অর্থাৎ তিনি কোথাও পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করতে চাইছেন। সেটা তিনি স্পষ্ট ইঙ্গিত দিলেন, যেটা ভয়ঙ্কর। আমার মনে হয় সারা দেশের মানুষ তার বক্তব্য শুনে সন্ত্রস্ত হয়ে উঠবে আজকে যে বক্তব্য রেখেছেন। কেতন হাসছেন, আমি কেতনের কাছে পরে আসবো, কিন্তু তার আগে আমি 2 মিনিটের আনইন্টারাপ্টেড বক্তব্য শুনবো ভাস্কর সিংহ রায়ের। ভাস্কর, শুভ সন্ধ্যা। আজ কংগ্রেস দলের ফাউন্ডেশন ডে। 1885 28শে ডিসেম্বর কংগ্রেস দলটা তৈরি হয়েছিল। এখন 138 বছরের পুরনো একটা দল বিভিন্ন সময় বিভিন্ন চড়াই উতরাই দেখেছে, এবং কংগ্রেসের পর থেকেই বিভিন্ন দল তৈরি হয়েছে, আরো অনেক দল। তৃণমূল কংগ্রেস বলুন, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, আরো অনেক দল তৈরি হয়েছিল। বিজেপি বিরোধিতার প্রশ্নে কংগ্রেসের সঙ্গে নিয়ে সমস্ত আঞ্চলিক দলগুলো, বিজেপি বিরোধী দলগুলোর যে জোটের কথা বলা হচ্ছে, সেই জোটের ব্যাপারে জোট সঙ্গীদের থেকে বিজেপির চিন্তা বেশি। এখন বিজেপি কে ভীত সন্ত্রস্ত হচ্ছে আমি জানি না, কিন্তু বিজেপি যে খুব বেশি চিন্তান্বিত এটা বোঝা যাচ্ছে। দেখুন, সংখ্যার বিচারে 2004 সালে ইন্ডিয়া শাইনিং বলে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী নির্বাচন এগিয়ে নিয়ে এসেছিলেন, এবং নির্বাচন এগিয়ে নিয়ে আসার ফলে বিজেপি সরকারের পতন হয়েছিল। 10 বছর ধরে ইউপিএ সরকার, ওয়ান সরকার, আপনারা তারপরে সরকার দেখেছেন। সুতরাং এই যে লাফালাফি করছে না বিজেপি, যেরকম লাফালাফি 2004-এ করে তার ফল পেয়েছিল, এই লাফালাফি করছেন, ভাবছে রাম মন্দির করবো, ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেব, সবাইকে হিন্দু বলে মনে করব, ভীত সন্ত্রস্ত কথাটা বললে করে তুলবো মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়কে, এবং একটা ন্যারেটিভ তৈরি করব যে আমরা ছাড়া আর কেউ কিছু নেই, কোথাও কিছু নেই। যদিও দক্ষিণ ভারত তাদের কোনো অস্তিত্ব নেই। সংখ্যার বিচারে একটা যে জায়গাতে বিজেপি নিজেদেরকে তৈরি করে নিয়ে যাচ্ছে, সেখানে লড়াই দেওয়ার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে রাজ্যে যে প্রধান শক্তি তারা লড়াই করবে। সেই জন্যই পশ্চিমবঙ্গে কংগ্রেসের লড়াই, যে 138 বছরের দলটা কোথায় কি করেছে, শূন্য থেকে মহাশূন্য, সিপিএম এর সঙ্গে গিয়ে আরো অবস্থা খারাপ হয়েছে। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপি বিরোধিতার জায়গায় যে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো কারোর অস্তিত্ব নেই, সেই কথাটাই বলেছেন। বাকি ভারতবর্ষে যেখানে যে বিজেপি বিরোধিতার জায়গায় রয়েছে সেখানে তারাই লড়াই করবে, এই কথাটাই বলে উঠতে চেয়েছে। আর বাকি তো সময়, আলোচনার সময় হবে। তবে নির্বাচনটা কিভাবে হবে না হবে সেটা মনে হয় এখানে যারা বসে আছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক বুঝতে পারছেন না। নির্বাচনের সেন্সটাকে, নির্বাচনের যে একটা পালস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বেশি বোঝেন, বাংলার আর কোনো নেতা বা নেত্রী বোঝেন বলে এই মুহূর্তে আমরা মনে করছি না। বেশ, আমি আনইন্টারাপ্টেড বক্তব্য শুনছি, এবং সেই সঙ্গে সঙ্গে একটা তথ্য একটুখানি দিয়ে দিতে চাইবো। সেটা হচ্ছে ফাউন্ডেশন ডে এর কথা বলেছিলেন ভাস্কর। ঠিক আজকে কংগ্রেসের ফাউন্ডেশন ডে, এবং সেই প্রতিষ্ঠা দিবসে আজকে আরএসএস এর গড়ে সভা করেছেন, অর্থাৎ নাগপুরে সভা করেছেন রাহুল গান্ধী, এবং সেখান থেকেও তীর নিক্ষেপ করেছেন ভারতীয় জনতা পার্টির দিকে।
তো লোকসভা নির্বাচনের আগে এগুলো প্রত্যেকটা পদক্ষেপের দিকেই আমাদের নজর থাকছে এবং প্রত্যেকটা পদক্ষেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ইডির দুটি পদক্ষেপের কথা বলতে পারি, সেটা হচ্ছে এই রাজ্যের অন্তত 5 থেকে 6টি জায়গায় আজকে তল্লাশি চালিয়েছে তারা, এবং সেই সঙ্গে সঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে সেই মামলায় তারা তল্লাশি চালিয়েছে। অন্যদিকে ইডির একটি প্রচুর পুরনো মামলা, যে মামলায় গত 2019 সালে ফেব্রুয়ারি মাস নাগাদ ডাকা হয়েছিল রবার্ট বাড্রাকে, 6 ঘন্টা জেরা করা হয়েছিল, আজকে সেই একই মামলায় চার্জশিটে ইনক্লুড করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার নাম। তো সেটা নিয়েও অনেক কথা বলতে শুরু করে দিয়েছেন যে ইডির তৎপরতা বেড়েছে ভোটের আগে। তো আমি আলী হোসেনের কাছে যাব। জনাব আলী হোসেন, 2 মিনিট আপনার। নমস্কার। মাননীয় নীলা যে কথাটি বললেন, আমি অনেকটা ওনার সঙ্গে অনেকটাই সহমত আছি। দ্বিতীয় বিষয়, ভারতীয় জনতা পার্টি কোথায় ইন্ডি জোট, INDIA জোট কোথায় কি করলো, না ভেঙে গেল, না জোট হলো, না জোট হলো, সেই বিষয় নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কখনো মাথা ঘামাই। এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা গত 10 বছর ধরে 9.5 বছর ধরে আমরা যা কাজ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে উন্নয়ন করেছি, সেই উন্নয়ন আমরা দেশের মানুষকে আমরা বুঝাবো যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে আবার দরকার। এবং নরেন্দ্র মোদী সাহেব যে কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে, উজ্জ্বলা গ্যাস যোজনা থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, বিমান পরিষেবা থেকে শুরু করে সারা ভারতবর্ষ জুড়ে তিনি যে উন্নয়নের একটা ভাঙা বইয়ে দিচ্ছেন, সেটা বাংলার তথা ভারতবর্ষের মানুষ সবাই অবগত। তারপরেই আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক 5 রাজ্যে যে ভোট হলো, সেই ভোটেও ভারতীয় জনতা পার্টি 3টি রাজ্যে আমরা ক্ষমতা দখল করেছি, আপনারা সকলেই জানেন। সেই জন্য আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ 24 পরগনা থেকে তার বক্তব্যের মাধ্যমে যেটা কথা বলেছে যে তিনি পশ্চিমবঙ্গে বিজেপি লড়বে, আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, তার সঙ্গে কংগ্রেস এবং আপনার এই INDIA জোটের পরীক্ষাও যদি এবার একসঙ্গে হয় পশ্চিমবঙ্গে, ভারতীয় জনতা পার্টিকে সরাতে, ভারতীয় জনতা পার্টিকে এবার ঢুকতে পারবে না। ভারতীয় জনতা পার্টি তার যে নির্দিষ্ট যে টার্গেট সিট, আমরা 35 লোকসভা আসন আমরা পশ্চিমবঙ্গ থেকে আমরা জয়ী হব। আমাদের এটা তৈরি, এই পরিবেশ তৈরি হয়ে গেছে। এই জন্য মমতা বিজেপি উপকার করলো। এই যে বললেন ভাস্করদা যে আপনার ওই আপনার DMK বিজেপি উপকার করলো কি অপকার করলো, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা আমাদের যে কাজ করছি, সেই কাজের পরিপ্রেক্ষিতে আমরা রেজাল্ট আমরা 2014 অবশ্যই আমি আনইন্টারাপ্টেড পর্ব থেকে বেরিয়ে ক্রস ডিসকাশনে অবশ্যই আপনার কাছে আবার আসবো, কারণ ভোট কাটাকাটির একটা অঙ্ক আছে, তো সেই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। যদি জোট না হয় সেক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে এবং সেটা অ্যাডভান্টেজ হিসেবে তুলে নেওয়ার চেষ্টা করতে পারে ভারতীয় জনতা পার্টি। আমি আসবো। কাটাকাটি হোক আর যুক্ত হোক, যেটাই হোক, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এবার 35টা আসন আমরা পাবো। এ ব্যাপারে ভাস্কর বাবুরা 2021-এ কটা আসন পাবেন বলেছিলেন আর কটা পেয়েছিলেন? আপনারা যতগুলো পাবেন বলেছিলেন ততগুলো পেয়েছিল। আমি আসবো অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমাকে একবার আনইন্টারাপ্টেড পর্বে কেতন জয়সওয়াল ওই 35টা আসন তৃণমূল কংগ্রেস পাবে, এটা মিলিয়ে নেবে যেভাবে 2021-এ আপনাদের ভাস্কর এবং আলী হোসেনের ক্রস ডিসকাশনে আমি পরে আসবো অবশ্যই, কিন্তু কেতন জয়সওয়ালের কাছে আগে আনইন্টারাপ্টেড পর্বে 2 মিনিট শুনবো। কেতন, নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। দেখুন, এই যে জোট বা জট এগুলো কথা যেগুলো মার্কেটে ছড়ানো হচ্ছে না, এগুলো দেখুন ব্যাপারটা আজকের দিনে হচ্ছে যে বিজেপির একটা বড় মেশিনারি আছে তো সারা দেশে, মানে পারসেপশন, মানে যাকে আমরা ধারণা বলি, পারসেপশন ম্যানুফ্যাকচারিং করা আর পারসেপশনকে ম্যানুপুলেট করা। বিজেপির একটা বড় মেশিনারি আছে, মিডিয়াও তার একটা, সোশ্যাল মিডিয়া চারিদিকে সব রয়েছে। তো এরা যে জট বলছেন, আমি তো বলছি এই জোট বলুন জট বলুন, এই জটই বিজেপির ঘট উল্টে বিসর্জন দেবে। এই নিয়ে এরা এত ভয় আছে, এই জন্যই এত এরা আবল তাবল কথা বলছে। এই যে ইন্ডি পিন্ডি বলছে না, যে এরাই পিন্ডি ছটকাবে এই অহংকারী সরকারের, এসব কথা বলে লাভ নেই। মানে দেখুন, যেদিন থেকে ইন্ডিয়ার নামকরণটা হয়েছে, এদের এত গায়ে, মানে এদের এত কষ্ট হচ্ছে, মানে পারলে ধরুন, মানে ইন্ডিয়া ভার্সেস ভারত নানা রকমের একটা মানে ন্যারেটিভ শুরু করার চেষ্টা করছে। আমি সেদিন একটা চ্যানেলে বলেছিলাম যে ধরুন, এটা নাম যদি জোটের নামটা যদি হতো
মেম্বার্স অফ ডেভেলপিং ইন্ডিয়া, মানে সেটা দাঁড়াতো MODI মোদি। তাহলে কি করতেন? নিজের নামটাই চেঞ্জ করে দিতেন, নরেন্দ্র দামোদর দাস আদানি হয়ে যেতেন। তো এইসব ভয়ের জন্যই এগুলো হচ্ছে। এবার আসি পরের কথায়, যে আপনি বলছিলেন না তৃণমূলের কথা, মাননীয় যে বক্তব্য আপনি শোনালেন সেখানে উনি বলছেন যে চোরের মায় নাকি বড় গলা, আর সেখানে ওনার গলার আওয়াজটা শুনে আমার একেবারে বিশ্বাস হয়ে গেল চোরেদের দিদিরও বড় গলা। ঠিক আছে, উনি বলছেন যে বালু ইলেকশন করাতে পারবে না, মানে কি ইলেকশনে বালুকে জেলে ঢোকানো হয়েছে, মানে কি যে টাকা পয়সা যে তৃণমূলের যে ফান্ড ম্যানেজমেন্ট করতো সেটা কি করতে পারবে না, সেই দিকে উনি ইশারা করছিলেন। আর আপনি যে বলছেন না যে তৃণমূল থাকবে না থাকবে, দেখুন জোটে যে এখন যা সমস্যাগুলো রয়েছে, সমস্যা নেই, এগুলো তো সমাধান হচ্ছে। এই যে ধরুন মাননীয় বলে দিলেন যে পশ্চিমবাংলায় জোটফট হচ্ছে না এরকম বলে, এটা তো শুভ লক্ষণ জোটের জন্য। এই একটা জোটে থেকে বা একটা 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 ধরুন একটা কোনো জিনিসের মধ্যে থেকে যত আবর্জনা বেরিয়ে যাবে তত তো সেটা সুদৃঢ় হবে, পরিষ্কার হবে, মজবুত হবে। তো এগুলো বেরিয়ে যাওয়া তো ভালো, শুভ লক্ষণ। এদেরকে টিকিট দেওয়া হয়েছিল, আমি সেটা তখনও বলতাম যে এরা বোর্ডিং পাস আদেও পাবে কি পাবে না, যারা এই যে RSS এর দুর্গা বা যারা এই রাজ্যে বিজেপিকে হৃষ্টপুষ্ট করে তুলেছে তারা এই জোটে কতটা জায়গা পাবে না পায় আপনারা দেখবেন। আজকে দিনে ব্যাপার আস্তে আস্তে এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। বেশ, আমি আসবো আবার ক্রস ডিসকাশনে। আমি আনইন্টারাপ্টেড পর্বের শেষ বক্তা হিসেবে জয়দেব ঘরের কাছে যাব। জয়দেব, আপনার 2 মিনিট। বিজেপির 2014 এবং 2019কে যদি পর্যালোচনা করা হয়, দেখা হবে যে তখন ওরা সিট নির্ধারণ করে দিত যে আপকি বার 300 পার, কিছুদিন আগেই শুনছিলাম আপকি বার 350 পার, শুভেন্দু অধিকারী বলছে আপকি বার 400 পার। কিন্তু মোদি বাস্তবটা বুঝেছেন। মোদি কার্যকারিণী বৈঠকে কিন্তু বলেনি আপকি বার 400 পার কি 300 পার, বলেছে 50% পার। অর্থাৎ বুঝতে পেরেছেন যে ফ্র্যাগমেন্টেড ম্যান্ডেট নিয়ে উনি সরকার চালাচ্ছেন। 30% কি 40%র যে ম্যান্ডেট উনি পেয়েছেন, 60% ওনার অধরা, সেই 60% কিন্তু ইন্ডিয়া জোটের কাছে আছে। এবার ইন্ডিয়া জোট ভোটের যদি দুদিন আগেও কনসলিডেট এই ফিগারটাকে আউট করতে পারে, তাহলে কিন্তু আর 300 পার, 350 পার, 400 পার হবে না। যার জন্য এবারে বিজেপির টার্গেট হচ্ছে আপকি বার 50% পার। তার মানে এটা পরিষ্কার যে মোদি বাবু ইন্ডিয়া জোটের যে একটা অশনি সংকেত এবং তার যে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে 60% ভোট মোদির অধরা, সেই 60% ভোটকে কিন্তু ভাঙতে হবে। তার জন্য সিটের দিকে লক্ষ্য নেই, তার জন্য লক্ষ্য হচ্ছে ভোট শতাংশে। কারণ এবারেও যদি 3 রাজ্যের ভোট দেখেন, সেখানে ভোটের সিটের অঙ্কে হয়তো বিজেপি এগিয়ে, কিন্তু ভোটারদের দেওয়া ভোটের অঙ্কে কিন্তু জোট বা কংগ্রেস এগিয়ে। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিজ্ঞ রাজনীতিবিদ, তিনি কিন্তু কংগ্রেসকে 3টে রাজ্যে হারার পরেও খারগেজিকে এগিয়ে দিয়েছেন যে কোনো যাতে ঝগড়াঝাটি না হয়, অবিসংবাদীভাবে ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস, অতএব প্রধানমন্ত্রীটি কংগ্রেস থেকেই হবে। উনি একটি নাম ভাসিয়ে দিয়েছেন যাতে 3 রাজ্যের ব্যর্থতার দায় রাহুল গান্ধীর কাঁধে দিয়ে বাকিরা হইচই না করে। এক্ষেত্রে কংগ্রেসের কিন্তু একটু মনটা বড় করার দরকার, সিপিআইএম কে একটু অচ্ছুত মার্গটা কমানো দরকার। কারণ আজকেই দেখলাম সিপিআইএম কংগ্রেসকে হুঙ্কার দিচ্ছে, বাংলায় যদি তুমি তৃণমূলের সঙ্গে জোট করো তাহলে ফল ভালো হবে না। ওদিকে জয়রাম রমেশ বাবুও দেখি তিরিং বিরিং করে কথাবার্তা বলছেন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় খারগেজির নাম বললেন। আরে এইসব তুচ্ছ তুচ্ছ ব্যাপার নিয়ে করলে কি আর মোদি বাবুকে তোমরা হারাতে পারবে? দেশ থেকে হারিয়ে যাবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসের অবিসংবাদী ভাবে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে মেনে নিয়েছে এবং বাকি দলগুলোকেও বার্তা দিয়েছে যে আমি 42টা আসনে লড়বো, আমি মেনে নিচ্ছি, বাকিরাও মেনে নাও যে কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী হবে, ঝামেলা হাটাও। এবারে কংগ্রেসকেও একটু মনটা বড় করতে হবে যে পশ্চিমবঙ্গে তাদের সংগঠন নেই, অতএব পশ্চিমবঙ্গে কামড়া কামড়ি করে বেকার 6টা আসন নিয়ে হেরে ভূতাবাদ থেকে তৃণমূলের ওপরে ভরসা করাটা ভালো। আর বামফ্রন্টকে দয়া করে বলবো, লড়াইটা করবেন আবার
2024-এর পরে যদি আদতে সাইনবোর্ড হয়ে বেঁচে থাকেন। এক্ষুনি এত লাফালাফি করে অচ্ছুত মার্গ দেখিয়ে লাভ নেই, কারণ আপনাদের হিস্ট্রি জানা আছে, সবাই কার সঙ্গে কখন কার কোলে দুলেছেন এবং এখনো দুলছেন, সবাই জানে আইএসএফ এর হিস্ট্রি, আপনাদের হিস্ট্রি। অতএব এত বাড়াবাড়ি না করে মোদি বাবুও যে 60% ভোটকে নিয়ে চিন্তিত, যেটা ইন্ডি জোটের কাছে আছে, এবং মোদি বাবু ভয় পেয়েছে, সেই জন্য আসন সংখ্যা না বলে এবারে পার্সেন্টেজ অফ ভোটের কথা বলেছে। ইন্ডিয়া জোটকে এখন এক সুরে সারে গামা পাধা নি সা গাইলেই রামধনু হবে, আর মোদি বাবু দেশ ছাড়া হবে। 37%-37%-এর কাছাকাছি ভোট পেয়ে গতবার 2019-এ সরকার গঠন করেছিল বিজেপি, কিন্তু 303খানা সিট পেয়েছিল। সেই আসন সংখ্যাটাই কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এবারে সেই আসন সংখ্যা থাকে কিনা, কিন্তু একটা বিষয় যেটা নিয়ে আমরা বিতর্ক করছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও আজকের বক্তব্য থেকে, মন্তব্য যা বক্তৃতা যাই বলুন না কেন, সেখান থেকে একবারও বলেননি যে বাংলায় কোনো জোট হবে না, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে বাম কংগ্রেসের সঙ্গে আমরা জোট করব না, এরকম কোনো বক্তব্য কিন্তু রাখেননি। যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেস চাইছে যে জোটের চালিকা শক্তি এ রাজ্যে তাদের কাছেই থাকুক। সুতরাং সেই জায়গাটা থেকে বেশ খানিকটা সেই বাসনপত্র থাকলে আওয়াজ হয় কি যেন কালকে শুনছিলাম, তো সেই রকম আওয়াজ হচ্ছে, নাকি যোগ্য রাঁধুনির হাতে পড়ে সেই বাসনপত্র অর্গানাইজড ভাবেই থাকবে। আসবো আমি সেই ক্রস ডিসকাশনে, কিন্তু ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির ওপারে ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আমি একদম বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে ভোট কাটাকাটির অঙ্ক একটা অঙ্ক হতে পারে, আর সেই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরেই কংগ্রেসের সম্পর্কে প্রকাশ্যে কোনো কড়া মন্তব্য, কঠোর মন্তব্য কিছু করেননি, কিন্তু আজকে তাকে এক বন্ধনীতে বিজেপি, কংগ্রেস, বামেদের একসাথে উচ্চারণ করতে শোনা গিয়েছে, যেটা সাম্প্রতিক সময়ে খুব একটা শোনা যায়নি। আর এই জায়গা থেকে এ রাজ্যে জোটের অঙ্কে যদি ভোট কাটাকাটি হয়, অর্থাৎ জোটে থাকলাম কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়লাম, বাম কংগ্রেস যদি এই রকম একটা মনোভাব মাথায় রেখে এগোয়, সেক্ষেত্রে বিজেপির সুবিধা হতে পারে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সুবিধা হতে পারে, কিংবা তৃণমূল কংগ্রেসের অসুবিধা হতে পারে। এই যে ভোট কাটাকাটির অঙ্কটা, এই ভোট কাটাকাটির অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে কি। আমি ক্রস ডিসকাশন নিয়ে এই বিষয়টি নিয়ে একটু শুরু করতে চাইছি। হ্যাঁ, কেতন। দেখুন, উনি যে কথাগুলো বলছেন না, উনি দেখুন জোটে, আমি আগেও বললাম যে উনি বিজেপির সাথে সংসার একসময় করেছেন, উনি বিজেপি হাত ধরেই প্রথমবার উনি মানে মন্ত্রিসভায় মন্ত্রী হয়েছেন, তারপরে এই রাজ্যে দেখুন যে বিজেপিকে হৃষ্টপুষ্ট করে বাড়িয়েছে। তেমনি 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 এ রাজ্যে 2011-এ ক্ষমতায় এসেছেন কংগ্রেসের সঙ্গেই, তাই না? একদম একদম একদম। এখানটাই আমার এই একটু আগে জয়দেবদা যে কথা বলছিলেন, ভরসা রাখতে, কি করে ভরসা রাখবেন বলুন তো? 2009 সালে যখন তৃণমূলের সাথে আমাদের অ্যালায়েন্স হয় লোকসভা ভোটে, তৃণমূলের সেরকম ক্যাডার ছিল না, আমাদের ক্যাডার দিয়ে ভোট হলো। আমাদের যে ভোটার ছিল তারা একেবারে মানে আমিও সেই ভোটে প্রথমবার মানে ওই রাজনীতি তখন জয়েন করি। আমরা সব কিছু করলাম। 2009 সালে মানে তৃণমূলের বেশি এমপি আমরা জিতিয়ে দিলাম। 2011 সালে আমরা এত বড় দল হয়, তখন আমাদের বিধানসভায় মোটামুটি ভালো সংখ্যা ছিল বিধায়কের, তাও আমরা তৃণমূলকে মানে এই যে বড় হৃদয় দেখানোর কথা বলছি না জয়দেবদা, এগুলো তো আমরা করে ধোকা খেয়ে আছি। তো তারপরে উনি যখন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, ওনার তৃণমূল দলের একা সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল, তারপরে উনি কি করলেন? ধোকা দিলেন। তো এই ভরসার জায়গাটা তুমি রাখেননি, এটাই হচ্ছে মূল সমস্যা। তাছাড়া হচ্ছে আমাদের যে লড়াই, ধরুন আমরা বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে, বিজেপির অত্যাচারে, বিজেপির অগণতান্ত্রিক পদ্ধতি কার্যকলাপের বিরুদ্ধে লড়ছি, সেখানে এই তৃণমূল তো সেম সব কাজগুলো করে। এরা কি এজেন্সি করে না? এরা গাঁজা কেস দেয় না পার্টি করলে? এরকম সেক্ষেত্রে কেতন আমার একটা ওয়ান লাইনার কোশ্চেন আছে, এক লাইনের প্রশ্ন, সেটা হচ্ছে যদি হাইকমান্ড থেকে অর্ডার আসে, সেক্ষেত্রে আপনাদের তো তৃণমূল কংগ্রেসের সঙ্গেই কাজ করতে হবে, বাম তৃণমূল কংগ্রেস একসঙ্গে কাজ করবে, সেক্ষেত্রে আপনাদেরকে কাজ করতে অসুবিধা হবে, নাকি কিছুটা বিরূপ মনোভাব পোষণ করবেন আপনারা হাইকমান্ডের সঙ্গে? না, এটা তো হাইপোথেটিক্যাল কোশ্চেন, কালকে কি হবে সেটা কেউ মানে তার উপর অ্যান্সার দেওয়া মুশকিল। এবার কিন্তু এই যে বিজেপি আছে, আমার একটা অনলাইনের কোশ্চেন আছে, পরে উত্তরটা দিয়ে দেবেন। এই যে 35টা বলছেন না,
তো ধরুন কোনটা জিতবে আমরা বলছি, আমি প্রশ্ন করে দিলাম যে কোন 7টা সিট হারবেন, একটু বলে দিতে পারবেন দয়া করে? 35 মিনিট, সাতটা সিট, হ্যাঁ, কোন 7টা সিট কোন হারতে হবে। 7টা হারবেন? 35 তো জিতবেন। আমি ভাস্করের কাছে যাবো। নীলাদ্রিদা বললে হবে, নীলাদ্রিদা বললে হবে, দেখুন, আলতা বললে একটা হবে। কথা আমি হচ্ছে আসছি, যে ভাস্কর। কংগ্রেসের যে রাজনীতি বাংলায়, তৃণমূলকে ছেড়ে দিয়ে যে তারা কোথায় গিয়ে পৌঁছেছে, মানে শূন্যে পৌঁছে গেছে। চিরকালই এই কংগ্রেসই আজকে যাদের দেখছেন না, তারা সিপিএম এর বি টিম ছিল, যার জন্য তৃণমূল তৈরি হয়েছিল। সিপিএম এর বি টিম থেকে থেকে সিপিএম এর সঙ্গে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। এবারে মানে সংসদীয় রাজনীতিতে যে সিট দরকার, কংগ্রেস যদি আজকে তৃণমূলের সঙ্গে না থেকে সিপিএম এর কথা শুনে চলে, তাহলে শূন্য থেকে মহাশূন্যে ভেসে যাবে। সিপিএম ও আপনারা শূন্য, কংগ্রেসের শূন্য। এক আইএন সেকেন্ড, বিশ্বাসকে দলে যোগ এবারে দিয়েছেন, আমাদের আইএন বিশ্বাস জিতেছিল। আপনাদের কংগ্রেস দলটার এমন অবস্থা, নিজেদের কোনো পায়ে দাঁড়ানো ক্ষমতা নেই। সিপিএম ওরা নাকি জিতিয়েছিল, ঘোড়াতে হাসবে, ছেড়ে দিন। ব্যাপার হচ্ছে যে কংগ্রেসের রাজ্য এটাই তো কংগ্রেসের কোনো বেইমানির কথা, নেতাকে এটা কোনো কি করে গুরুত্ব দেওয়ার বেইমানির কোনো কথা? প্রশ্নই নেই। যদি আমরা কংগ্রেসের সেই সমর্থকরা যারা বিজেপি বিরোধিতার জায়গায় তৃণমূলের সঙ্গে জোটটাকে সঠিক মনে করে, তাদের কথা ভেবে কংগ্রেসের নেতৃত্বে আমরা একবার পাত্তা দিই না, কোথাকার কে নেতা কে আছে। রাজ্য কংগ্রেসে কোনো নেতার কোনো গুরুত্ব নেই। যদি দিল্লি থেকে সেটা ঠিক করে এবং কংগ্রেস যদি বাস্তব পরিস্থিতিটা বুঝে, যে মনে করে যে তৃণমূলের সঙ্গে জোট করলেই বিজেপি বিরোধিতার জায়গা থেকে আসন পাওয়ার সম্ভাবনা আছে, তখন সেই জোটটা এরা। আর এদেরকে কংগ্রেসের আজকে এমন একটা জায়গা বলুন যেখানে কংগ্রেস একজন করে পোলিং এজেন্ট বসাতে পারবে, এমন একটা কেন্দ্রের নাম বলুন। কংগ্রেসের সাংগঠনিক দক্ষতা বা ক্ষমতা কি আছে? এরপরে আসছি যে আজ এখানে যদি জোটটা হয় তাহলে polling agent বসবে, জোটের এখানে polling দাঁড়িয়ে agent। কিন্তু তাকে তো আপনারা মেরে দিলেন। এক মিনিট। এবারে ব্যাপারটা হচ্ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে যেদিন থেকে জোট রাজনীতির প্রচলন হয়েছে, আরে বললেন তো, যেদিন থেকে জোট রাজনীতি প্রচলন হয়েছে, আপনি দেখুন রিসেন্টলি বিজেপি নামক দলটিকে হারিয়েছে কে? তার নাম তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় ক্ষেত্রে। আজকে কংগ্রেসকে হারিয়েছে আম আদমি পার্টি, কিন্তু বিজেপিকে পরাজিত করে নিজেদের প্রতিষ্ঠিত করেছে যে দলটার নাম, সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস না অন্য কোনো দল, আপনি নাম বলুন। সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বিজেপিকে এই রাজ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ। এবারে উত্তরটা দেখুন, নতুন রাজনীতি করছেন তো জানেন না। 2016-তে আপনাদের সঙ্গে জোট ছিল, 2016-র পরে আপনাদের জোট ভেঙে গেল, 2019-এ আপনাদের বলুন কার সঙ্গে জোট? সিপিএম এর সঙ্গে জোট ছিল। হ্যাঁ, বামেদের সঙ্গে জোট ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের শক্তি তো বিজেপিকে শুধুমাত্র বেছে এখানে নিল। এক বাংলায়। সেকেন্ড, একটু বলে নি, বিজেপিকে বেছে নিল প্রধান শক্তি হিসাবে। তৃণমূলের ভোট কখনোই কমেনি। 2011 থেকে আজ অব্দি তৃণমূলের ভোটের শতাংশ কখনোই কমেনি। বিরোধী ভোটটা কখনো গেছে কংগ্রেসে, কখনো কখনো এখন গেছে এক্ষেত্রে যদি জোটটা জোটের ভেতরে জটিলতা থেকে যায়, জোটের ভেতরে জটিলতা যদি থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু ভোট কাটাকাটির অঙ্ক একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ভোট কাটাকাটির আমাদেরকে কংগ্রেসকে ক্যারি করতে হবে তৃণমূলকেই, কংগ্রেসে কিছু নেই। না ক্যারি করবেন, একসাথে সেনাবাহিনী যখন হয় তখন একে অপরকে ক্যারি যারা করবেন। বিজেপি বিরোধী কংগ্রেসের সমর্থক, তাদের জন্য রাইট, আমি সেই ভোট কাটাকাটি আমি আলী হোসেন আমি আলী হোসেনের কাছে কংগ্রেসের সমর্থকদের কথা বলতে পারেন, যারা বিজেপি বিরোধী কংগ্রেসের সমর্থক, রাজ্য নেতৃত্ব, তাদের বিজেপি বিরোধিতার জায়গাটা মানুষ জানে। উত্তেজিত হবে না, আমি আলী হোসেনের কাছে যাবো। সেটা হচ্ছে ভোট কাটাকাটির অঙ্ক তাদের দরকার নেই, এরকমটাই বলেছেন আলী হোসেন সাহেব। তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে যদি সত্যি এরকম জোট হতে হতে না হয় বা কোথাও জোট ঘোষিত কিন্তু তবুও শরিকরা কেউ মানতে চাইছেন না একে অপরকে নিজেদের শরিক হিসেবে, সেক্ষেত্রে আপনাদের তো অ্যাডভান্টেজ হবে নাকি? দেখুন, আমাদের যেটা ও সেই সঙ্গে আরেকটা প্রশ্ন এটা করে রাখি, কোন 7টা সিট হারছেন সেটা কেতন প্রশ্ন করেছেন। আমি বলবো শুনুন, আমি বলছি যেগুলো হারবেন না, শোনার অপেক্ষা করুন। আমিও বললে তো অনেকক্ষণ বুঝতে পারতাম, বলিনি। হচ্ছে দেখুন,
যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মনে করে একদিকে বিজেপি, অপরদিকে সমস্ত রাজনৈতিক দল। এই যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল ইন্ডিয়া জোটের তিনটা শরিক, এছাড়াও যদি কোনো ইন্ডিয়া দলের শরিক পশ্চিমবঙ্গে থাকে, তারাও আমাদের বিরোধী, একসঙ্গে বিরোধী আমাদের কাছে। সেই জন্য কংগ্রেসকে দুটো সিট দিল কিনা সেটা বিজেপির মাথা ব্যথা না। ওই তৃণমূল আর 42-40টা সিটে লড়লো কিনা সেটা আমাদের দরকার নাই দেখা। মাথা আমাদের ব্যথা না, বুকে ব্যথা, বুকে ব্যথা। মাথা ব্যথা তো সেরে যায়, বুকের ব্যথা কিন্তু খুব সিরিয়াস হয়। শুনুন, একদিকে বিজেপি, ওটা একদিকে আপনাদের বুকের ব্যথা। অন্য রাজনৈতিক দল, সবাই মিলে আমরা সেই লড়াইটাই করতে চাই তো পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এক, দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি মনে করে এরপরে আমরা পশ্চিমবঙ্গে 35খানা লোকসভা সিট আমরা জিতবো এবং বাংলার হারবেন মানুষ কোন 7খানা? জুড়িয়ে দিন না একটু স্যার প্লিজ। আশীর্বাদ কোন করবে। 7খানা সিট হারবেন? কোন 7টা সিট হারবেন একটু প্লিজ বলে দিন। যে দুটো সিট জিতবো, এই দুটো সিটও কিন্তু মালদা দক্ষিণ এবং বহরমপুর, এই দুটো সিটও আমরা জিতবো। কেতন বাবু, কোন 7টা সিট হারবেন একটু বলে দেন প্লিজ। মালদা দক্ষিণে মাত্র 5,000 ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছিলাম লোকসভা ইলেকশনে, শ্রীরূপা মিত্র চৌধুরী 5,000 ভোটে মাত্র হেরেছিলাম। সেই জন্য মালদা দক্ষিণও আমরা বিজেপি কোন পাবো। 7টা সিট হারবেন? বেশ, আমার না প্রশ্নের বলছেন উত্তর এখনো দিলেন বলছেন না। যে দুটো সিটের কথা বলেছেন মারলাম। ডালুবাবু, যে কোন দুটো 7টা সিটের সিট কথা হারবেন একটু বলে দিন ডালুবাবু যে আমাকে। দুটো সিটের কথা বলেছেন সেই দুটো সিটেও জিতবেন বলছেন আলী হোসেন। অবশ্যই সেটা ফলাফল বেরোলে সেটা পরিষ্কার হয়ে যাবে। আমি নীলাদ্রির কাছে যাচ্ছি। নীলাদ্রির কাছে আমি একটু সেফোলজিস্ট, আমি একটু বিশ্লেষকের কাছে যাচ্ছি। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে যে ভোট কাটাকাটির অঙ্কটা, কেতন এক মিনিট, সেটা হচ্ছে ভোট কাটাকাটির অঙ্কটা। এটা তো খুব ভাইটাল একটা ফ্যাক্টর হয় প্রত্যেকবারই ভোটের ক্ষেত্রে, এবং সেই ভোট কাটাকাটির অঙ্কটা অবিসংবাদীভাবে ভোট পেয়ে যাওয়া আর ভোট কাটাকাটির অঙ্কে কোনো মতে জেতা, এরকম কোনো ফ্যাক্টর তৈরি হতে পারে কি এই জোটের কারণে, জোটের জেরে? নীলাদ্রি, মানে কে কার ভোট কাটবে আমি বুঝতে পারলাম না, কারণ 2019 সালে তৃণমূল পেয়েছিল 43%, বিজেপি পেয়েছিল 40%। এবার কে কার ভোট কোথায় কাটবে? মানে শূন্যর সাথে আপনি যতই যোগ করেন শূন্যকে, সে তো শূন্যই থাকে। আপনি কি আশ্চর্য, ভোট আবার কোথায়? ভোট থাকলে তো কাটবে। মানে নেতাদের কাটতে পারে, ভোট কাটতে পারে বলে আমার মনে হয় না, প্রথম কথা। সেই জন্যই সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করছেন। এর যুক্তি আছে তার মন্তব্যে, যদি ইন্ডিয়া জোটের পক্ষে এটা ভালো নয়। ভোটই তো নেই, তাহলে কাটবে কি? শূন্যকে আবার অ্যাড করলে শূন্যই হবে। হ্যাঁ, এবার কেতনের প্রশ্নের উত্তর যদি দিই, কোন 7টা সিট হাঁটবে, অর্থাৎ এই প্রশ্নটা কেতন যখন করছে ও কার্যতেই সম্ভাবনাটাকে মেনে নিচ্ছে বিজেপি 35টা সিট পেতে পারে। এবার কোন 7টা হাঁটতে পারে, একজন বিশ্লেষক হিসেবে আমি বলি, এই ইন্টেনশন নিয়ে বলি যে আমি বলেছিলাম 3টে রাজ্যে বিজেপি জিততে চলেছে, হাই নিউজেই বলেছিলাম, ফলের আগের দিন মিলে গেছে। জয়দেবদা বলেছিলেন 3-0 হারবে বিজেপি, আর আমি বলেছিলাম ওই 3টে রাজ্য কিন্তু বিজেপি পাবে। আমার কথাটাই কোনো এক কারণে হয়তো মিলে গেছে। তো সেই সূত্র নিয়ে বলি যে বহরমপুর বিজেপি হারতে পারে, বসিরহাট বিজেপি হারতে পারে, কলকাতার সিটগুলো বিজেপি হারতে পারে, কিন্তু বা কলকাতা বা তার আশেপাশের সিটগুলো হারতে পারে। যদি অর্জুন সিং তৃণমূলের প্রার্থী হন, ব্যারাকপুর হারতে পারে। কিন্তু বাকি রাজ্যে কিন্তু এবার একটা বিরাট সম্ভাবনা আছে মোদি সুনামি ওঠার। কেন উঠবে স্পষ্ট বলে দিচ্ছি। দেখুন, অনেক মানুষই বিধানসভায় গিয়ে তৃণমূলকেই ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটি পার্সোনাল অ্যাপিল আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী নন। প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছেন মল্লিকার্জুন খার্গে তার মতে। আর এটাও মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে 3 রাজ্যের ফল দেখার পর, যে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসছেন। তা মোদী যদি ক্ষমতায় ফিরে আসেন, প্রত্যেক ভোটারই চাইবেন যে তার কেন্দ্র থেকে মোদীর যিনি দূত তিনিই জিতুন, কারণ তাতে কেন্দ্রের উন্নয়নে সুবিধে হবে। যদি বিরোধী কেউ জেতেন, তিনি 50% সময় মিছিল মিটিং করবেন, মোদী খারাপ, মোদী এই, মোদী ওই, তাতে এলাকার উন্নয়ন কিন্তু ব্যাহত হবে। মানুষ উন্নয়ন চায়। যারা বিধানসভায় তৃণমূলকে ভোট দেবেন, তারাই কিন্তু লোকসভায় গিয়ে অনেকে বিজেপিকে ভোট দেবেন। ঠিক এই কারণেই দেখবেন যে তৃণমূল, ভাস্করদা বলছেন না তৃণমূলের ভোট কখনো কমেনি, ভোট শতাংশ, হ্যাঁ ভোট শতাংশ কমেনি, কিন্তু আসন কমে গেছিল। 2019-এ তৃণমূলের আসন 34 থেকে 22-এ নেমে এসেছিল, আর বিজেপির আসন 2 থেকে 18 হয়েছিল। আর ভারতের গণতন্ত্রে যেহেতু এখনো পশ্চিমবঙ্গ ভারতবর্ষে আছে, আসনটাই ম্যাটার করে, ভোটটা না। 3 থেকে 18 হয়েছিল। আজকে আমি ডেটটা মেনশন করে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি নোট ডাউন করে রাখলাম, কিন্তু বহরমপুর
বসিরহাট, কলকাতার সিটগুলো এবং ব্যারাকপুর এগুলোতে বিজেপি হারছে, বাকি সবকটাই জিততে পারে, জেতার সম্ভাবনা রয়েছে। হারার সম্ভাবনা সম্ভাবনা আছে। রয়েছে, এবার আমি তো এগুলো সেটাই যদি বললাম, জিতে জেতার যায়, সম্ভাবনা রয়েছে। আমায় দোষ দেবেন না, এই, এগুলো জেতার জিতে সম্ভাবনা যাবে, রয়েছে, আমায় জেতার দোষ সম্ভাবনা দেবেন রয়েছে। আমি আচ্ছা, ভোটার আচ্ছা, লিখে রেখেছি, লিখে তাহলে- রেখেছি, তাহলে- তাহলে- লিখে রেখেছি, লিখে রেখেছি, অর্জুন লিখে সিং রেখেছি। কি- আমি অর্জুন জয়দেব, সিং এক মিনিট, বিজেপি এক মিনিট, এক মিনিট, জিততে পারে? কেতন, এক মিনিট, আমি জয়দেবের কাছে যাবো, জয়দেব, ভোট কাটাকাটির অঙ্ক ইম্পর্টেন্ট অর নন ইম্পর্টেন্ট? তার আগে আমি একটা অনুরোধ করব, প্রখর যুক্তিবাদী রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর দা, আপনি সত্যি পশ্চিমবঙ্গের বুকে উজ্জ্বল নক্ষত্র, এবং কেতন তোমরা কংগ্রেস করছো, রাজনীতি করছো। যদি মোদীকে হারাতে হয়, মিডিয়ার এই প্রোপাগ্যান্ডা এবং মিডিয়ার প্লান্ট করা সন্ধেবেলায় এই যে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দলগুলির মধ্যে খেয়োখি, এটা কিন্তু বাড়তে থাকবে। বিহারে হবে, মানে উত্তরপ্রদেশে হবে, পশ্চিমবঙ্গে হবে, আমাদের দায়িত্ব হচ্ছে না। অর্থাৎ না স্যার, এটা আমি ইরেসপেক্টিভ আমাদের অফ দায়িত্ব হচ্ছে না। মিডিয়ার বেশ, কাল্টিভেশন বেশ। বলছি, যেটা করা হবে সেটা হচ্ছে যে এই আঞ্চলিক দলগুলির মধ্যে এত খেয়োখি টিভি চ্যানেলগুলোতে দেখানো হবে, কিন্তু যেখানে মঞ্চে যে বাস্তবের আপনারা দেখাচ্ছেন, মাটিতে মানে মঞ্চে যে জোট- নেতা নেত্রীরা দেখাচ্ছেন, মঞ্চে হ্যাঁ, মঞ্চে বাস্তবের মাটিতে হয়তো মঞ্চে প্রেম মঞ্চে প্রীতি টেলিভিশনের থাকবে, ক্যামেরার কিন্তু সামনে, টিভি রুমের সামনে চ্যানেলে যে নেতা চেতনার নেত্রীরা দেখাচ্ছেন, ভাস্করদা যেভাবে ঝগড়াঝাটি করলো, সেইটা কিন্তু মানুষের কাছে রিফ্লেক্ট হলো। মানুষ দেখলো, এরে বাবা, এই তো ইন্ডিয়া জোটের মধ্যে এই তো ভাস্করদা আর এই তো কেতন এইরকম ঝগড়াঝাটি করছে, এখানে সিপিএম থাকলে আরো জয়দেব দা, চ্যানেলগুলো ওরা ঝগড়াঝাটি হবে। বিজেপির লোক হতে পারেন, কিন্তু ভাস্কর দা কিন্তু আঞ্চলিক রাজনৈতিক দলগুলি- বিশ্লেষক, বিজেপির সমর্থক হতে হতে পারে। পারে। কেতন না, আমি আজকে পাগল নই কংগ্রেসে যে আছে, আমি আজকে পাগল নই যে, কংগ্রেসে আছে, কাল না না, বিজেপিতে আমি যেতেই যে পারে। পাগল নই যে আমি বিজেপি সমর্থক হব। না, আপনি আমার একজন অনুরোধ- বিশিষ্ট লোক, আমি সম্ভাবনা কোনো সম্ভাবনাই নেই। না, আপনি সম্ভাবনা একজন সবসময় বিরল থাকবে। বিরল বেশ, মানুষ, আমি যিনি জয়দেবের নেতাজিকে জয়দেবের সমর্থন বক্তব্যটা করেন, শেষ হতে আবার দিন। বিজেপিও করেন। বেশ, জয়দেবের আপনি বিরল, বক্তব্যটা শেষ আপনি হতে বিরল দিন। কোনো মানুষ। জয়দেবের বক্তব্যটা শেষ হতে দিন। ব্যক্তিগত আক্রমণ থাক, ব্যক্তিগত আক্রমণ থাক, নেতাজির সঙ্গে ব্যক্তিগত আক্রমণ থাক, ব্যক্তিগত আক্রমণ থাক, আমি জয়দেববাবুর বক্তব্যটা শেষ হতে দিন। নীলাদ্রি, ভাস্কর, না না, আমি তো তৃণমূলের সাথে বেশ, 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 করছি না, বেশ, বেশ, তৃণমূল বেশ, সাম্প্রদায়িক জানি, আমি ব্যক্তিগত- নাম নিচ্ছি না তৃণমূলের ব্যক্তিগত সাথে। ব্যক্তিগত আক্রমণ আপনি থাক, একজন বিশ্লেষক, না। আপনি কাল ব্যক্তিগত বিজেপিকেও আক্রমণ সমর্থন থাক, করতে পারেন। আমার ব্যক্তিগত একটা আক্রমণ পক্ষ থাক, আবার আছে, বলছি, আমার একটা ব্যক্তিগত আক্রমণ সমর্থন নয়, আছে, ব্যক্তিগত আক্রমণ নয়। আমার একটা সমর্থন আছে, হ্যাঁ, পক্ষ নিশ্চয়ই আছে। নিশ্চয়ই সমর্থন থাকতে পারে, ব্যক্তিগত আক্রমণ নয়, প্লিজ। না, না, ব্যক্তিগত না, বিজেপি বলাটা আমি বিজেপির জন্য কোনো জয়দেব, সমর্থন চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। কংগ্রেসের সাথে লড়াই জয়দেব, করছেন, উনি যদি বিজেপির প্রতিনিধি হয়ে থাকেন, আমি রাজ্য কংগ্রেসকে কোনো গুরুত্ব দিচ্ছি না। রাজ্য কংগ্রেসের বেশ, নেতৃত্ব আমি জয়দেবের বক্তব্যটা শেষ চিরকালই করছি। রাজ্য জয়দেবের কংগ্রেসের বক্তব্যটা শেষ করছি। নেতৃত্ব নীলাদ্রি, ভাস্কর, নীলাদ্রি, কাল ভাস্কর, যদিও পদ্মের নীলাদ্রি, পতাকা হাতে নিয়ে কোথাও জয়েন নীলাদ্রি, করে, আমি নীলাদ্রি, আশ্চর্য হব। নীলাদ্রি, এক মিনিট, আমি একটু জয়দেব ঘরে বক্তব্যটা কি শেষ ধরনের করছি, কথা? বক্তব্যটা পদ্মের শেষ পতাকা, করছি। আমি পাগল হয়ে গেলে সেটা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি বেশ, সুস্থ বেশ, থাকি বেশ, সেটা বেশ, কোনদিন হতে আমি পারে না। বক্তব্যটা শেষ করতে দেবো। জয়দেব ঘরে, জয়দেব মানে ঘরে, হয়তো তখন আপনি জয়দেব বলবেন, ঘর, আমি please, পাগল হয়ে please, গেছি, তাই জয়েন করলাম। জয়দেব ঘর, ইন্ডিয়া হ্যাঁ, জোটের সেটা দিকে, হতে পারে, আমি পাগল হতে ইন্ডিয়া জোটের দিকে সারা দেশ তাকিয়ে আছে। যে সমস্ত মানুষ মোদির অপশাসনের বিরুদ্ধে নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায়, সেই নিম্ন মধ্যবিত্ত গরিব প্রান্তিক মানুষগুলো তাকিয়ে আছে। যারা মোদির অপশাসনের ফলে আজকে জর্জরিত আরে, এটা তো হয়েছে, 3 রাজ্যের তারা আগেও ইন্ডিয়া আরে ঠিক, জোটের দাঁড়ান, দিকে বলতে দিন, তাকিয়ে জয়দেব বাবু আছে। ঠিক বলছেন। ঠিক রাজস্থান, বলছেন। এই জায়গা মধ্যপ্রদেশ, থেকে ছত্তিশগড়ের আগেও বলেছিলেন কংগ্রেস, এই কথাগুলোই। সিপিএম, বিজেপি, জেডিইউ, আরজেডি, বাসপা, এসপি, ডিএমকে, এআইডিএমকে টিভি চ্যানেলগুলোতে যেন নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি প্রকাশ্যে না আনে, তাহলে মোদি বাবুর সুবিধে হবে চ্যানেলগুলোর মাধ্যমে ন্যারেটিভটা সেট করে দিতে যে এদের মধ্যে কোনো মিলমিশ নেই এবং এদের মধ্যে আকচাকচি এবং খেয়োখেইটা চূড়ান্ত, এরা সরকারে এসে দেশের কি উন্নতি করবে। সেই জন্য আমার জোরহাতে সারা ভারতবর্ষের সমস্ত আমি আঞ্চলিক আশা করব যে সিপিএম এর ফাঁদে পা না দেয়, সিপিএম এর ফাঁদে যেন কংগ্রেস পা না দেয়, না, সিপিএম এর ফাঁদে যেন কংগ্রেস পা না দেয়। আরে সিপিএম তো ইন্ডিয়া জোটের শরিক। ডিএমকে কে কি আশ্চর্য। টিভি চ্যানেলে CPM তো ইন্ডিয়া জোটের শরিক। ঝগড়া করবেন না, মোদির সুবিধা সিপিএম হবে। বলেই দিয়েছে যদি তৃণমূলের সঙ্গে আপনারা কোনোদিন জোট হবে জয়দেব না। ঘর একটা মোদিকে আবেদন রাখছেন, জেতাতে জয়দেব ঘর একটা তাহলে আবেদন ঝগড়া রাখছেন, করুন। আবেদন রাখছেন একটা, কিন্তু মুশকিল হচ্ছে এরকমটাই যে যদি আপনারা সত্যি মতপার্থক্য। চান যে এক মিনিট। মোদি না, বিরোধী শান্ত, শক্তি বেশ, বেশ, একত্রিত বেশ, হয়ে মতপার্থক্য তো থাকবেই, এবং বিভিন্ন মোদিকে রাজনৈতিক দল দেশ থেকে। থেকে একনিষ্ঠ হারানো সমর্থক যায়, কেউ যদি থেকে তাহলে থাকেন তিনি নিজেদের জয়দেব দা।
এই ক্ষুদ্র বক্তব্যগুলো রেখে স্বার্থকে আপনি কি বলছেন? জয়দেব, কিন্তু আমার একটা বক্তব্য আছে। আমি সংবাদ মাধ্যমে এক মিনিট সংবাদ মাধ্যমে এক মিনিট ভাস্কর নীলাদ্রি এক মিনিট ভাস্কর নীলাদ্রি এক মিনিট সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমার একটা বক্তব্য আছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমার একটা বক্তব্য আছে। জয়দেব ধর যে বক্তব্য রেখেছেন এক মিনিট শিখেছে। কোন ব্যক্তিগত আক্রমণ নয়, যুক্তি দিয়ে আক্রমণ করি আমরা। বিষয়টা হচ্ছে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসেবে আমার একটা কথা বল। আরে প্লিজ নীলাদ্রি নীলাদ্রি আরে কেন মোদিকে সমর্থন করবে? কি বলছেন আপনি? মোদিকে সমর্থন করার প্রশ্নই আসছে না। যিনি ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেন, একটা দ্বৈত কর্ম। আমাদের সংবিধানে কোনো ধর্মের উল্লেখ নেই। কেতন কিছু একটা বলতে চাইছেন, কেতন কিছু একটা বলতে চাইছেন অনেকক্ষণ ধরে আমি বলতে পারছেন না। আমি তিন রাজনৈতিক শক্তির তারা তিনজনই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছেন। আমি তাদেরকে মিট করলাম, কিন্তু কেতন জয়সওয়ালের কাছে যাবো। তবে তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে সংবাদ মাধ্যমের দোষ নেই এতে। তার কারণ হচ্ছে মানে সংবাদ মাধ্যমের দোষ কি? সংবাদ মাধ্যম তো সঠিক চিত্রটাই দেখাবার চেষ্টা করেন। এই মুহূর্তে যা চলছে সেই চিত্রটাই তো তুলে ধরবো, আমাদের তো সেটাই কাজ, তাই না? সুতরাং টেলিভিশন চ্যানেলে বসে আমি বুঝতে পেরেছি আপনার কথার মর্মার্থ আমি অনুধাবন করতে পেরেছি জয়দেব ঘর। আমি কেতন জয়সওয়ালের কাছে যাবো। কেতন আঙুল তুলেছিলেন, খুব কম সময় রয়েছে, সামান্য সময়, এক মিনিট। একদম আমি খুব স্পেসিফিকলি বলছি, আপনি যে ভোট ভাগের যে অঙ্কগুলো করলেন না, দেখুন ব্যাপারটা হচ্ছে যে ভোটটা হবে কি ন্যারেটিভ নিয়ে, যে আইদার ইয়েস টু মোদি অর নো টু মোদি। তো যারা মোদিজিকে ভোট দিবে, মানে নীলাদ্রিদার মতো লোক বা আলিদার মতো লোক, তারা না দেবে। এবার এখানে যারা মোদি বিরোধী ভোট দেবে, বা যারা এই দেশের যারা মানে সেকুলারিজমকে যারা বাঁচিয়ে রাখতে চায়, যারা মানে মেরুকরণের বিরুদ্ধে যারা ভোট দেবে, তারা কাকে ভোট দেবে? তাদের কাছে অপশন ধরুন তৃণমূল দাঁড়ানো, অধিকার কংগ্রেস দাঁড়ানো। এবার সেই ভোটার কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার কিন্তু তারা খুব সচেতন। তারা দেখবে যে আমরা যেই দিল্লি যেতে চাই একটা ট্রেনে বসে, সে ট্রেন তো যদি তৃণমূল ধরি, সে ট্রেন আবার তো সেটা যাচ্ছে হচ্ছে কংগ্রেসের কাছে। তো আমরা ভায়া হয়ে কেন যাবো কংগ্রেসের কাছে? ডাইরেক্ট এটা একটা কারণ। সেখানে একটা যুক্তি দিচ্ছি যে আমরা যে পালসের কথা ভাস্কর একটু আগে বলছিলেন, আমরা যে যারা মাঠে ঘাটে আমরা কাজ করি, শুধু টেলিভিশনে না, তারা আমরা যখন দেখি যে বিজেপির বিরুদ্ধে যতটা মানুষের একটা ক্ষোভ রয়েছে, তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু বিন্দুমাত্র কম নেই। এই যে যারা বেকার, যারা চাকরি পাচ্ছে না, তারা যেরকম মোদিজির 2 কোটি চাকরি সব শেষ করে দিচ্ছে কেতন, আর রাজনীতি করার অবকাশ পাবে না, না। অন্য ব্যাখ্যা হয়ে যাচ্ছে। কেতন কিন্তু অন্য কথা বলছেন, কেতন কিন্তু অন্য কথা বলছেন জয়দেব ঘর, কেতন কিন্তু অন্য কথা বলছেন জয়দেব ঘর, কেতন অন্য কথা বলছেন। কেতন শেষ করুন বক্তব্যটা আপনার, যে তৃণমূলের বিরুদ্ধেও কি সেই 2 কোটি চাকরির মতন কোনো ক্ষোভ রয়েছে? আমি তো বলছি, ধরুন ধরুন এটা বেকার যারা চাকরি পাচ্ছে না, তারা ধরুন তৃণমূল যারা বিজেপির জুমলা দিয়েছিল 2 কোটি চাকরি, তার বিরুদ্ধে যতটা তাদের ক্ষোভ রয়েছে, এখানে যারা বলেছিল যে ডবল চাকরি হবে, এখানেও যারা এখনো দেখুন মেধা আছে, যারা পাস করেছে, রাস্তায় বসে আছে, তাদের কাছে বলি না, তারা দয়া করে চুপ করবে। 2024 পর্যন্ত চুপ করাবেন না, চুপ করাতে পারবেন না, চুপ করাতে পারবেন না। এটা গণতান্ত্রিক প্যানেল জয়দেব ঘর, গণতান্ত্রিক প্যানেলে কেতন বলছেন, সেই বক্তব্য আমি নিলাম। আমি ভাস্করের কাছে যাবো 1 মিনিটের জন্য। ভাস্কর এক মিনিট ভাস্কর সিংহরা দেখুন, বিজেপি বিরোধিতার জায়গা থেকে যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে, বিজেপি বিরোধী কে সেটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলকে মানুষ বেছে নেন। এই কথাটাই বারবার বলা হয়েছে। কংগ্রেসকে ওই বরদাসুলভ মনোভাব ছাড়তে হবে। এবং আজকে তামিলনাড়ুতে যদি বলে বিজেপি বিরোধী কে ডিএমকে, আজকে নিশ্চয়ই বিহারে কেউ বিজেপি বিরোধী কংগ্রেসকে বলবে না। আজকে নিশ্চয়ই বাংলায় কেউ কংগ্রেস বিরোধী মানে বিজেপি বিরোধী কংগ্রেসকে কেউ বলবে না। কিন্তু সিট অ্যাডজাস্টমেন্ট করার ক্ষেত্রে কংগ্রেসকে যেটা করা হবে, কংগ্রেসের দরাদরি করে জোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা বা সিপিএম এর ফাঁদে পড়ে সেটা করলে কংগ্রেস নিজের পায়ে কুড়ুল মারবে। আজ কংগ্রেসকে নেতৃত্ব দিতে কথা বলা হয়েছে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসেরই মল্লিকার্জুন খাড়গের মতন একজন বর্ষিয়ান নেতার নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেছেন। সুতরাং এখানে বুঝতে হবে, যদি কংগ্রেস নিজের পায়ে কুড়ুল না মারে বা নিজের কালিদাস না হয়, নিজের যে ডালে বসে সেই ডালটা না কাটে,
তাহলে কিন্তু আগামী দিনে বিজেপিকে পর্যুদস্ত করা যে খুবই ভাবে সম্ভব, শেষ। সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এখন কংগ্রেসকেই তার যেখানে কংগ্রেসকেই সিদ্ধান্ত নিতে হবে তাদের জোটের ফর্মুলাটা কিভাবে কি হবে, তার নিজের শক্তিটা কি আছে সেটা বিবেচনা করেই সেই জোটের প্রার্থী চাওয়া বা জোট তো সেরকম ভাবে হয়, জোট সেরকম ভাবে হয়, সেটা প্রি ভোট কোয়ালিশন হতে পারে বা পোস্ট ভোট কোয়ালিশন। আমি কেতন আসবো সবার কাছে আমায় যেতে হবে আলী হোসেনের কাছে 1 মিনিটের জন্য। 10 সেকেন্ড নিতাম। আলী হোসেনের কাছে 1 মিনিট, বলুন। 1 মিনিটে বলুন। আমি শেষ করবো আর কি, ঠিক এই জায়গাটা থেকে এখন এই মুহূর্তে যা অবস্থা বলার, দেখুন, ধর্ম ছাড়া রাজনীতি হয় না। শ্রীরামচন্দ্র যখন ত্রেতা যুগে রাজত্ব করেছিলেন, তিনি রাজা ছিলেন এবং সুশাসক ছিলেন। আপনারা শ্রীরাম কি হিন্দু ছিলেন? রামচন্দ্র কি হিন্দু ছিলেন? শ্রীকৃষ্ণ আলী হোসেন যখন বক্তব্যটা রাখুন। হ্যাঁ। রাজত্ব করেছিলেন তখন তিনি দ্বারকার রাজা ছিলেন। সেই কারণে আরে উনি কি হিন্দু ছিলেন? শ্রীরামচন্দ্র কি হিন্দু ছিলেন? শোনার চেষ্টা করুন। সেই জন্য ভারতীয় জনতা পার্টি মানুষের ধর্মের বিবেকের কাছে যে আবেদন রেখেছে যে শ্রীরামচন্দ্রের কি ধর্ম ছিল? শ্রীরামচন্দ্রের ধর্মটার নাম বলুন। প্রতি নেই। সেই জন্য আপনারা যারা এতদিন বলতে না কি বলছে, সুশাসন চালিয়েছিলেন, আপনাদের মধ্যে সুশাসন ছিল না। তাই নরেন্দ্র মোদী আবেদন করেছে দেশের মানুষকে, এবার 50% উপরে দেশের মানুষ এবার আলীবাবু ঘড়ির দিকে তাকাচ্ছেন যে শেষ হলে বাঁচি। দেশের মানুষ আমি একটা প্রশ্ন করলাম, বিজেপি প্রতিনিধিকে শ্রীরামচন্দ্রের ধর্ম কি ছিল সেটা বলতে পারলেন না কেন? এটা বলুন। নীলাদ্রি বাবু তো বিজেপি আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো 1 মিনিটের জন্য। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো 1 ধর্মটা কি মিনিটের ছিল জন্য। রামচন্দ্র? আমি তো ধর্ম খুব একটা জানি না, সেই জন্য জিজ্ঞেস করছি। প্রশ্ন হয়ে গেছে, এবার উত্তরটা শুনি। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় 1 মিনিটের জন্য যাবো। না, আপনি জানেন না সেটা আপনার কথা শুনেই বোঝা যায়, কিন্তু কথা আপনি জানি। নেতাজিও জানেন না, ধর্মও জানেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা বলার দরকার নেই, মানুষ আপনার কথা শুনেই বুঝতে না, পারে। আপনি কিন্তু কিছুই সেটা- জানেন না সেটা জানেন, আমি দুটো জিনিস হয়তো জানি না, আপনার কথা অনুযায়ী আপনি কিছুই জানেন না, কারণ রামচন্দ্রের ধর্মটা কি জিজ্ঞেস করছি, শেষের দিকে আপনি এসে উত্তর দিচ্ছেন নেতাজিতে। উত্তর দিচ্ছি তো। হ্যাঁ, শ্রীরামচন্দ্র সনাতন ধর্মে বিশ্বাস করতেন, সেই সনাতন ধর্মটাই আজকে হিন্দু ধর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। সনাতন ধর্ম হিন্দু ধর্ম? সনাতন ধর্মটাই হিন্দু ধর্মে আত্মপ্রকাশ করেছে, এই জন্য হিন্দুদের সনাতনীয় বলা হয়। যাই হোক, আচ্ছা, এটা দু ধর্ম নম্বর সম্মেলনের কথা, আচ্ছা আপনি জানেন না, একটু পড়ে নেবেন। আচ্ছা, 2 নম্বর কথা, আপনি নেতাজি এবং রামায়ণ দুটোই পড়ুন একটু। আচ্ছা, 2 নম্বর ভেবেছিলাম কথা ধর্ম হচ্ছে আসবে না, এসেই গেল। হ্যাঁ বলুন বলুন। রামায়ণে সবাই কি না, হিন্দু? বলুন বলুন। সনাতন ধর্ম, আবার বলছি। সনাতন এবার ধর্মটা দ্বিতীয়- আবার কি? নীলাদ্রি বলুন। এই আপনি জানেন না, আমি কি নীলাদ্রি করে শেষ বোঝাবো? করুন। আপনাদের সনাতন ধর্মের তো একজন মুসলিম তিনি, আলোচনাটা এক জায়গায় শেষ একজন করতে হবে মুসলিম আমাকে। তিনিও হচ্ছেন সনাতন আলোচনাটা এক ধর্মের। জায়গায় শেষ সবাই করতে হবে আমাকে। সনাতন ধর্ম। সুতরাং নীলাদ্রি বলুন। আপনি নীলাদ্রি শেষ তৃণমূল, করুন। আপনার কথাই প্রমাণিত হচ্ছে। নীলাদ্রি শেষ করুন। তৃণমূলে একটু নীলাদ্রি শেষ শিক্ষার করুন। না, অভাব আপনি রয়েছে। যে আপনি বিজেপি, সেটা আপনার গোয়াল ঘরে প্লিজ একটু গন্ধ পাচ্ছি। বিজেপি হলে আমি গর্বিত। ব্যক্তিগত আক্রমণ নয়, ব্যক্তিগত আক্রমণ নয়, আমি প্লিজ আমি গোয়াল ঘরে থাকতে পারবো না। একটা অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমি গোয়াল ঘরে থাকতে আমি পারবো না। নীলাদ্রিকে বলবো বক্তব্য শেষ করতে। না, 30 গোয়াল সেকেন্ড ঘরে টাইম থাকতে পারবেন না, গরুর দুধ খেতে আমি পারবেন। আরো 30 সেকেন্ড টাইম দিই। হ্যাঁ, দুধ খেতে পারবো কিন্তু গোমূত্র খেতে পারবো না। প্লিজ ভাস্কর। না, পারবেন কেন? ভাস্কর, ভারতবর্ষের please, সংস্কৃতিটা please, আপনারা পারবো না। কারোর ধর্মে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এইসব খেয়ে টিভিতে বসতে পারবেন, অর্বাচীনের মতো কথা বলতে পারবেন, নিজের অশিক্ষিত প্রণা দেখাতে আপনি কি পারবেন। গোমূত্র সেবন করে বসেছেন? কারোর ধর্ম নিয়ে এক মিনিট যাই হোক, আপনি আপনার সঙ্গে আমি একটু গোমূত্র সেবন করে লোকেদের আমি ভয় পাই। না, শান্ত, আমি নীলাদ্রিকে 30 সেকেন্ড টাইম দেব, শেষ করুন। আমি আবার মদ মাতালদের ভয় পাই, না, যারা 30 সেকেন্ড এই দেখুন বক্তব্য শেষ কি করুন। খাচ্ছেন। অবশ্যই না, এবার অবান্তর চলে আসবো কথাবার্তার কথাটা। আয়োজন করার কোনো না, প্রয়োজন নেই, প্লিজ শেষ করুন। কিন্তু আমি জল জয়দেব- খাচ্ছি, আপনি গোমূত্র সেবন করেছেন নিজেই বললেন। আমি ও, বলি না, না। জল, please, thank you বলার জন্য। হ্যাঁ, হ্যাঁ, আপনি জল গোমূত্র খাওয়া সেবন দরকার। করেছেন, নিজে স্বীকার করেছেন। প্লিজ ভাস্কর, গোমূত্র সেবনকারী নীলাদ্রি বাবু, ধন্যবাদ। বলুন। প্লিজ ভাস্কর। আচ্ছা, মোস্ট নীলাদ্রি শেষ ওয়েলকাম। করুন। আচ্ছা, ঠিক আছে। জয়দেবদা অনেককে চুপ করতে বলছিলেন, তার মধ্যে এই বিশ্লেষকও ছিলেন এবং কংগ্রেসের মুখপাত্রও ছিলেন। আমি আশা করব ভবিষ্যতে জয়দেবদা মমতা বন্দ্যোপাধ্যায়কেও একটু চুপ করতে বলবেন। কেন বলছি কথাটা? মমতা বন্দ্যোপাধ্যায় INDIA জোটের বৈঠকে গিয়ে কি বললেন? প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধী হবেন না, মল্লিকার্জুন খাড়গে হবে। সবাই জানে কংগ্রেসের প্রধানমন্ত্রীর মুখ হচ্ছে রাহুল গান্ধী, অর্থাৎ তিনি বিভেদ সৃষ্টি করছেন তার কথা বলে। জয়দেবদার সেই সিদ্ধারাটা আছে তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করতে বলো, এটাই আমার প্রশ্ন। আমি জয়দেব ঘরের কাছে যাবো, শেষ। আমি একদম আজকের আলোচনা শেষে চলে এসেছি। জয়দেব ঘর 1 মিনিট। পাণ্ডিত্যের
অতি একটা কথা আছে না, অল্প শিক্ষা ভয়ঙ্করী। তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অভিক্ষাকে নীলাদ্রি বাবুর মতন 2 পয়সার রাজনৈতিক বিশ্লেষকরা চ্যালেঞ্জ করেন এবং আমার শিরদাঁড়াকে কেনা যায় কি বিক্রি করা যায় নিয়ে ঠিক প্রশ্ন যেভাবে তোলেন। মহুয়া মৈত্রকে নিজের 2 পয়সার সাংবাদিকরা নিজের চ্যালেঞ্জ শিরদাঁড়াটা করেছিলেন, দেখে নিন, সেই মহুয়া নিজের এখন শিরদাঁড়াটা যাচ্ছে দেখে ভেতরে, নিন। ঠিক ভেতরে আছে, চলে যাচ্ছে। আপনি নিজের মানে শিরদাঁড়াটা আপনার দেখে নিন। সিদ্ধারা নেই, স্বীকার আপনার করে দিলেন। সিদ্ধারাটা ধন্যবাদ। দেখে নিন, আমার সিদ্ধারাটা নেই, আপনার সিদ্ধারাটা দেখে নিন। ঠিক আছে, জয়দেব দাস সিদ্ধারা নেই, অল্প বুঝে গেলাম। শিক্ষা। বলুন। আচ্ছা, ওকে ওকে ওকে, শান্ত হন। প্রথম কথা বলছি সেটা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ মোদির অপশাসনকে দূরে রেখে ইন্ডিয়া জোটকে আপন করে আবার? নেবার জন্য তাদের বাবারে, আবার কত প্রত্যেকটা বলবে? জায়গায় 3-0 তাদের জয়দেব বিকল্পকে দা। বেছে নিতে চায়। 3-0 হয়ে গেছে, এখনো একই বলি, নতুন কিছু বলুন। মোদির অপশাসনের সত্ত্বেও রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আরে দক্ষিণ ভারতের সমগ্র দক্ষিণ ভারতে যে বিজেপি নেই, দক্ষিণ ভারতের কোনো ভাবছে রাজ্যে কোথায় কোথায় আছে আপনারা দীর্ঘদিন ধরে? কোথায় দক্ষিণ ভারতে কটা সিট পাবেন বলুন আজকে? ওই গোপালয়ের গো রাজনীতি, গরু গোয়াল গোমূত্র এই রাজনীতিটাকে নিয়ে আপনারা কোন রাজনীতি জিতবে, কোন রাজনীতি শেষ পর্যন্ত, কোন রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি নাকি উন্নয়নের আশ্বাসের রাজনীতি, কোন রাজনীতি জিতবে শেষ পর্যন্ত সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কেতন 10 সেকেন্ড চেয়েছিলেন, আমি 10 সেকেন্ড কেতনকে দেবো। কেতন জয়সওয়াল, সেটা মনে রাখবেন। কেতন জয়সওয়াল 10 সেকেন্ড। কেরলে বিজেপি পাবে, গোয়াতে বিজেপি আপনি পাবে। বেশ, আপনি বেশ, স্বপ্ন বেশ, দেখুন, কেরলে বিজেপি পাবে, আপনি সেই স্বপ্ন দেখুন। ভবিষ্যৎবাণী থাক, আমরা দেখবো, অবশ্যই দেখবো ভোটের ফলাফল প্রকাশের পর। কেতন জয়সওয়াল 10 সেকেন্ড চেয়েছিলেন। কেতন, না না, কেরলে নিয়ে বলছেন কেন? কেরলের লোক তো শিক্ষিত। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমি ভাস্করদার কথা বলছিলেন যে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়া হয় কিনা, এটা স্বাভাবিক। মানে একটা ট্রেন যখন চলে ইঞ্জিনটাই তাকে টানে, বগিরা টানতে কিন্তু পারে না। বিজেপি বিরোধিতাটা করো না ভাই। আরে আমরা কেন্দ্রকে নিয়ে পড়ে আছো কিন্তু কেন? মানে সামগ্রিকভাবে বিজেপি বিরোধিতা, সামগ্রিকভাবে বিজেপি বিরোধিতা, কিন্তু রাজ্যে রাজ্যে কিন্তু নিজেদের মধ্যেই বিরোধিতা, এই বিষয়টা কিন্তু থেকে যাচ্ছে। আর এটাই একটা বড় অঙ্ক হয়ে দাঁড়াতে পারে। অনেক ধন্যবাদ আজকের আলোচনায় উপস্থিত থাকবার জন্য ভাস্কর সিংহ রায়, অনেক ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ জয়দেব ঘর, অনেক ধন্যবাদ আলী হোসেন, অনেক ধন্যবাদ কেতন জয়সওয়ালকে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে একদিকে বিজেপির সমর্থকদের ভোট অর্থাৎ বিজেপির ভোট, আর একদিকে বিজেপি বিরোধী ভোট। এই বিজেপির বিরোধী যে ভোটটি, সেই ভোটটি যদি ভাগে ভাগে ভাগ হয়ে যায় তাহলে একটা সমস্যা তৈরি হতেই পারে। হ্যাঁ, খুব সত্যি কথা, ওই প্রায় 60% কথা বলছিলেন আমাদের এক বিশ্লেষক। সেই 60%টাকে যদি করায়ত্ত করতে হয়, নিজেদের ঝোলায় পুরতে হয়, তাহলে কিন্তু এই একজোট হতে হবে। আর যদি 60% মানে যদি একজোট না হওয়া যায়, তাহলে ওই 60% কিন্তু আর ঝোলায় পড়া হবে না। কারো ভাগে হবে যাবে হয়তো 2%, কারোর ভাগে 15%, কারোর ভাগে 30%, এইরকম ভাবে যাবে। সুতরাং সেই জায়গা থেকে 50%-এর যে টার্গেট নরেন্দ্র দামোদর দাস মোদী দিয়েছেন, সেই 50%-এর টার্গেটটাকে নিজেদের করায়ত্ত করবার জন্য বিজেপি নেতৃত্ব কিন্তু এই মুহূর্তে উঠে পড়ে লেগেছেন। এ রাজ্যেও আমরা দেখতে পাচ্ছি সেই তৎপরতা তাদের মধ্যে। সুতরাং অন্যত্র যেখানে তাদের সরকার রয়েছে সেখানেও সেই তৎপরতা আরও তুঙ্গে। আর ঠিক সেই জায়গা থেকে ভোটের অঙ্কে জোটের জট আরও জটিল হবে কি নতুন বছরে? পুরনো বছরের একেবারে শেষের দিকে এসে আমাদের সেই ধর্ম, সেই রাজনীতি, সেই এক নাগাড়ে চিৎকার চেঁচামেচি এগুলোর মধ্যেই থাকতে হচ্ছে। কিন্তু তবুও উৎসব আসছে, আর মানুষ উৎসবের দিকে একটু বেশি করে তাকাচ্ছেন এই মুহূর্তে, তাকাতে চাইছেন হয়তো, কিন্তু কানে আসছে রাজনীতির শোরগোল। আর সেই শোরগোল নিয়ে আবার অবশ্যই হাইটক আসবে। আজকের হাইটক এই পর্যন্তই। নমস্কার।